নমস্কার, CNN24 এর সান্ধ্যকালীন সংবাদে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাথে রয়েছি আমি শিবানী। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। প্রেমতলা পয়েন্ট এলাকায় মা কালীর বেশ ধারণ করে এক যুবকের টাকা সংগ্রহ, বজরঙের প্রতিবাদ। ধসে পড়ল কাটিগড়ায় রক্ষা কবচ, হরিনগর বাঁধ। কাঠিগড়ায় নিম্নমানের কাজ। শিলচরে মোরাল পুলিশিং এর ঘটনায় বেরেঙ্গার যুবক রাজবীর লস্করের সদর থানায় আত্মসমর্পণ। কাছাড় জেলা সুনাই থানাকে ঘিরে উঠছে ভয়ঙ্কর অভিযোগ। প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। আক্রান্ত সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে গিয়ে পাশে থাকার বার। এবারে আজকের সংবাদ শিরোনাম। সনাতন ধর্মের ভাবাবেগ নিয়ে ভণ্ডামি বরদাস্ত নয়। বুধবার রাতে প্রেমতলা পয়েন্টে এলাকায় মা কালীর বেশ ধারণ করে এক যুবককে টাকা সংগ্রহ করতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই বজরং দলের কর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান এবং ওই যুবককে সেই সাজ খুলে ফেলতে বলেন। স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায়ই বিভিন্ন স্থানে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এভাবে অর্থ সংগ্রহের চেষ্টা দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড সনাতন ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ উঠে। বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মের নামে ভণ্ডামি ও প্রতারণামূলক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। বিগত অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের হিন্দু দেবদেবী সেজে রাস্তার পাশে এবং দোকানে গিয়ে যেভাবে আমাদের হিন্দু ধর্মের ঠাকুরকে অপমান করা হচ্ছে ভিক্ষা খুঁজে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে। আজকে আমরা কিছুক্ষণ আগে প্রেমতলা পয়েন্টে দেখতে পাই মা কালীর বস্ত্র ধারণ করে এক ব্যক্তি দোকানে গিয়ে ভিক্ষা এবং অসামাজিক কার্যকলাপ করছে। আমরা সকলেই জানি চড়ক পূজার সময় শেষ। এখন যেভাবে আমাদের দেবদেবীকে নিয়ে এ ধরনের সাজ সেজে পোশাক পরিধান করে যেভাবে আমাদের ধর্মকে নিচা দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং দেবদেবীকে অপমান করা হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং কড়া বার্তা দিতে চাই যে এবং যাহারা আগামী দিনে যদি দেখা যায় এরকম, তার পরিণাম ভয়াবহ হবে। জয় শ্রীরাম। ধসে পড়ল কাটিগড়ায় রক্ষা কবচ, জিকে ডাইক। প্রলয়ঙ্করী বন্যার কবল থেকে কাছাড়ের কাটিগড়া বন্যা নিয়ন্ত্রণের জন্য শহরের জলসম্পদ বিভাগ 17 কোটি 62 লক্ষ টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করেছে। যে কোনো মুহূর্তে বরাক নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। সূত্র মতে, মেসার্স দুচানিয়া অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড একটি ঠিকাদার সংস্থা, যারা 2023 সালের এপ্রিলে কাটিগড়ার জিকে ডাইকের গোবিন্দপুর এলাকায় বাঁধ পুনর্নির্মাণ ও ভাঙন প্রতিরোধের জন্য 17 কোটি 62 লক্ষ 61 হাজার 353 টাকার একটি কাজের আদেশ পেয়েছিল। কাজটি সম্পন্ন হয়েছিল, কিন্তু গত এক সপ্তাহ আগে গোবিন্দপুরে বাঁধটির প্রায় 50 থেকে 60 মিটার অংশ ধসে পড়ে। বড় বড় ফাটল ক্রমশই বাড়ছে। স্থানীয়রা এই ঘটনার জন্য নিম্নমানের কাজকেই দায়ী করছেন। এলাকাবাসীর আশঙ্কা, বরাক নদীর জলস্তর যেভাবে বাড়ছে এতে শত শত গ্রাম প্লাবিত হতে পারে। কিন্তু এরপরও জল সম্পদ অধিদপ্তরের কাছাড় তদন্ত বিভাগের কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেননি। এতে চরম ক্ষোভ ধুমায়িত হচ্ছে এলাকা জুড়ে। এখানে 2023 সাল 17 কোটি 62 লক্ষ 61 হাজার 353 টাকা স্যাংশন হয়েছিল খাজের লাগিয়া। খাজের লাগি স্যাংশন হলে 2023 হয়েছে, এখন 2026 চলে। এখন পর্যন্ত কামটা কমপ্লিট হয়েছে না। তথাপি খাজের তো এত টাকাটা স্যাংশন হওয়ার পরেও খাজটা হয়েছে না হওয়ার কারণে আমরা বর্তমানে যে ভুক্তভোগী আছি এলাকার মানুষ যারা আছি। তথাপি এখানে 2-1 দিন আগে খাজ হয়েছে। খাজ হওয়ার পরে এই খাজটা আবার মানে জিনিসটা দছিয়ে পড়ে গেছে। বলে আমরা আজকে অনেক দিন থেকে যে বিভাগীয় কর্তৃপক্ষ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এসডিও সারা যারা আছেন, তারার লগে অনেক কথা হয়েছে। কথা হওয়ার পরে তারা যে বর্তমানে যে তারার পরিস্থিতি আমরা দেখতে পাই যে তারার কারণে আমরা
100% আমরা বর্ষাকালে আমরা মুক্ত হইমু, তারা এটা কোনো সেফটি ব্যবস্থা নেন না তারা। এখন যে কারণ যে এটা তো প্রথমে নিচে আসলো দীর্ঘ 3-4 মাস থাকিয়া, যেহেতু আপনার এখন যাত্রা নিচে আসলো 4-5 দিন আগে তারা আবার ওটার উপরে মাটি ফেলাই দিছে। এটা যে মানে টেকনিক্যাল যারা টিম আছে, যদি টেকনিক্যাল টিম অ্যাকচুয়ালি যদি তারা ফিল্ডটো আইয়া যদি তারা ইনকোয়ারি করতো, করিয়া যদি কাজটা করতো 100% টিকলো না। তারা তো মানে এটা তো মাটি ফাটা দিছে, পেন্ডি নামছে, তারা আবার মাটি ফেলাই এত বড়িয়ে রাখি দিছে, আজকে 2 দিন টিকছে না। ওইটা হইলো যে 80 টাকা স্যাংশন হওয়ার পরে আজকে 3-4 বছর হয়ে গেল, এটা কমপ্লিট কাজটা কেন হইল না। এটার লাগে বিশেষ করে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করি আপনার মাধ্যমে যে এটা সিবিআই তদন্ত করার লাগিয়া, এত টাকাটা গেল হই। শিলচরে মরাল পুলিশিং এর ঘটনায় জড়িয়ে পড়া শিলচর শহরতলি বেরেঙ্গার যুবক রাজবীর লস্কর বুধবার সন্ধ্যা রাতে শিলচর সদর থানায় আত্মসমর্পণ করলেন। এদিন তার বাবা কমরুল ইসলাম লস্কর শিলচর সদর থানায় উপস্থিত হয়ে নিজ হাতে ছেলে রাজবীরকে শিলচর সদর থানার ওসি উত্তম অধিকারীর হাতে তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমরুল বলেন, তার আইনের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, আইনের উপর আস্থা রয়েছে এবং আইন সকলের জন্য সমান এবং চূড়ান্ত বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিষয়টি তিনি 1 সপ্তাহ আগে জেনেছেন। তার ছেলে দোষী কিনা তা তদন্ত হবে। তার ছেলে এবং কয়েকজন যুবকের বিরুদ্ধে যে যুবককে মারধর করার পাশাপাশি ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী শাস্তি হবে। এর জন্য ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন। একটা এদিকে কেস হয়েছিল বোধহয় আমার ছেলের উপরে, তো ওইটা নিয়ে একটু মানে আর কি জোয়া আছিল, তো আমি নিজে নিয়ে আজকে সারেন্ডার করা তারা নিজে নিয়ে আমি সমঝাই দিছি ওসি স্যারের হাতে। আশা রাখি যে সঠিক তদন্ত যদি হয় এতে সব কিছু ভালোই আইব, কারণ একতরফা তো কিছু হয় না, কারণ 2 তরফাই হয়েছে। যেটা হয়েছে যে আমার ছেলে ভালো আর ওই ছেলে খারাপ, এটাও না, কারণ কোনো না তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে না কোনো কিছুভাবে হয়তো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যার কারণে এগুলো হয়েছে। আর আমি এটা আশা রাখি যে প্রশাসনে তদন্ত করিয়া সত্যি মিথ্যা কিতা আছে এটা বাইর করব। আর আমার যেহেতু কিছু জায়গায় আমার জড়িত করছে, যার কারণে আমি নিজেই কারণ ওইসব জায়গায় আমরা কোনো সময়ও সুযোগ দিছি না বা চান্সই দিছি না যে এইগুলো করার, কারণ ক্রাইম কোনো অবস্থায় তো আমরা অ্যাকসেপ্ট করে নিতাম না। তো যার কারণে আজকে নিজেরা তাই তারা উঠে দিয়েছি। আর আমি তো যেহেতু তার বাবা, আমি তারা আনি উঠে দিয়েছি, বাকি প্রশাসনের যেটা যেভাবে করার প্রসেসিং তারা করবো। পুলিশ হেফাজতে এক অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় সরাসরি সুনাই থানার পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিযুক্ত শাহরুল ইসলাম লস্করের স্ত্রী মাখন বেগম লস্কর। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সুনাই থানার একটি মামলায় গত 11 মে গভীর রাতে গুয়াহাটি থেকে আটক করা হয় শাহরুল ইসলাম লস্করকে। এরপর 13 মে ভোর রাতে তাকে সুনাই থানায় আনা হয়। পরিবারের সদস্যরা থানার বাইরে অপেক্ষা করলেও রাত প্রায় 2টার সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে। আর এরপরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ অনুযায়ী থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই শাহরুল ইসলাম লস্করের উপর চলে নির্মম অত্যাচার। আদালতে তোলার পর নিজের স্ত্রীকে তিনি জানান 5 জন ব্যক্তি মিলে তাকে মারধর করে, আর সেই সময় সেই পুলিশকর্মী তার হাত চেপে ধরে রেখেছিলেন। এই ঘটনার যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছেন সুনাই মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ও বিজেপি কর্মী শাহরুল আলম শেখ, এছাড়াও ইমরাউল শেখ, কালাম উদ্দিন, ফরিশ উদ্দিন এবং রফিক উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এরা সকলেই সুনাইয়ের উত্তর মোহনপুর এলাকার বাসিন্দা এবং পুলিশি সহযোগিতাতেই থানার ভেতরে প্রবেশ করে হামলা চালায়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, সুনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরা এবং তদন্তকারী অফিসার এএসআই জয়ন্ত দেবের উপস্থিতি ও মদতেই এই মারধরের ঘটনা ঘটে। শুধু তাই নয়, অভিযুক্তদের মধ্যে একজন সেই সময় ফেসবুক লাইভও করছিলেন বলে দাবি করা হয়েছে, যা এখন নতুন করে প্রশ্ন তুলছে থানার ভেতরে কিভাবে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ পেল। মাখন বেগম লস্কর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। পাশাপাশি থানার সিসিটিভি ফুটেজ এবং আশপাশের পৌরসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছেন, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে। পুলিশ হেফাজতে নিরাপত্তা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন।
যদিও অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া মেলেনি। অ্যারেস্ট হয়েছে, তার নামও শাহরুখ। এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ছাড়িয়েছে, আপত্তিজনক ভিডিও, ঠিক আছে, এটা কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছাড়ি দিছে। কিন্তু আমরা তারা যখন জানছি, দেখছি আমরা ভিডিও দেখার পরে লগে লগে আমরা গড়ের মানুষ বা আমরা আত্মীয় স্বজন যারা আসলাম তারা ভিডিওটা ডিলিট করাই লয়ে গেছে। ডিলিট করানোর পরে তারা কেস দিছে, যারা কেস পাকি যারা আছে তারা এর নামও শাহরুখ। আর অন্য শাহরুল তারা আছে, তারা ওসি সারে গিয়া আমরা নুনবাড়ির থেকে অ্যারেস্ট করে আনিয়া সোনাই থানার 3টার সময় রাত্রে আনছে। 3টার সময় আমরা ওখানে উপস্থিত আসলাম, আমরা রাত্রে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু তারা ওসি সারে আমরা কোনো চান্স দিছে না দেওয়া সত্ত্বে আমরা করা হয়ে গেছি। পরের দিন দিনের বেলা 11টার সময় গেছি, যাওয়ার পরে আমরা যে তার অবস্থাটা দেখছি, হাঁটুর মধ্যে যে একদম রক্তাক্ত অবস্থা এবং পাওয়ার তলাত মারছে। ঠিক আছে, কানুনের মানে যেটা আছে ওসি সারে যেটা মারছে এটা তার অধিকার আছে, কারণ একজন মানুষে গলতি করছে, পুলিশ প্রশাসনের অধিকার আছে তার শাস্তি দেওয়ার। কিন্তু এখানে গিয়া আদার্স পার্সন যারা পাবলিক আছে, যেমন ধরো আমরা হুনাই শাহরুল আসলো, আরও বিভিন্ন 4-5জন মানুষ আছে, এই নামগুলো আমি অবশ্য সবরে চিনি না, অবশ্য হে চিনে। শাহরুল আর এরপরে ইমরুল আছে, কালামউদ্দিন আছে, ফিরোজ উদ্দিন আছে, আর রফিকুদ্দিন, তারা সবে মিলিয়া থানার ভিতরে ওসি স্যারের সম্মুখে মারছে। তো আমাদের প্রশ্ন হইল ওটাও যে প্রশাসন থাকা সত্ত্বে থানার ভিতরে পাবলিকে কেমনে গিয়া একজন কয়েদির উপরে করে, ওইটা হইলো আমরা প্রশ্ন। আর এইটার মানে সুবিচার চাই আমরা, এই কারণে আমরা এখানে আইয়া আমরা স্যারের কাছে আমরা একটা স্মারকলিপি দিছি, আর তাইনও কইছেন আমরা নিশ্চয় সুবিচার আমরা পাইমু, সেই আশ্বাসটা আমরা দিছি, কেস করছি আমরা। আক্রান্ত নির্ভীক সাংবাদিকের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করলেন তিপ্রা মাথা পার্টির রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। 2026 সালের 9 মে রাতে রাষ্ট্রীয় সমাচার নিউজ চ্যানেলের কর্ণধার তথা বিশিষ্ট সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাসভবনে একদল দুষ্কৃতী কর্তৃক বর্বরচিত্ত হামলায় ঘটনার পর আজ তার বাড়িতে গিয়ে সশরীরে সাক্ষাৎ করলেন বিধায়ক। এই সৌজন্যমূলক সাক্ষাতে তিনি আক্রান্ত সাংবাদিক ও তার গোটা পরিবারের সাথে কথা বলে তাদের মানসিক শক্তি ও ভরসা যোগান। বিধায়ক রঞ্জিত দেববর্মা আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে পৌঁছানোর পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। নিবেদিতা চক্রবর্তী ঘটনার রাতের নৃশংসতার প্রমাণ হিসেবে একটি মস্ত বড় পাথরের টুকরো বিধায়কের হাতে তুলে দেন। এই সেই পাথর যা দিয়ে ঘটনার দিন দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে উপর্যুপরি ঢিল ছুঁড়েছিল এবং তাণ্ডব চালিয়েছিল। আজকে আমি আমার ছোট বোন নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে আমি এসেছি। আক্রান্ত হয়েছে এই বাড়িটা, আমি দেখেছি তার গেটটা আর বাড়িটা দেখেছি, এবং আমি ভীষণ বিজিতে ছিলাম, সময় মতো আসতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আজকে তার পাশে এসে দাঁড়াইতে পেরে আমি খুব খুশি হয়েছি। আমি দাঁড়াবো, তার পাশে থাকবো, এবং এটা খুবই লজ্জাজনক আমাদের রাজ্যের জন্য যে এখানে বারবার সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। আজকে সকল আমি এসপিকে ফোন করেছি, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকেও এটা প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, এখানে পুলিশ প্রশাসন এখানে আসছে না। আমি চাই এই নিবেদিতা চক্রবর্তীর উপর যে আক্রমণটা হয়েছে সেটা সুস্থ তদন্ত হোক, যারা আক্রমণ করছে তারা কঠোর শাস্তি পাক, এবং আমরা ন্যায্য বিচার চাই। আমি বলবো যে কোনো আমাদের মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, থাকবে এটা, কিন্তু তাই বলে একজন সাংবাদিকের উপর আক্রমণ করবে তাই না। আইন আছে, তাহলে দেশের আইন কেন আছে? এখানে আইনের মাধ্যমে লড়াই করো। আমার বিরুদ্ধে তো অনেকে লিখেছিল, তো আমি আইনের লড়াই করেছি, সেই জায়গায় কেন আক্রমণ করবে? এই বাড়িতে আজকে আক্রান্ত, তার গায়ে পাথর লেগেছে, তাকে ইয়ে করেছে, কেন কেন ওরা কেন বই পাচ্ছে? সুতরাং আমি বলবো সব সাংবাদিক বন্ধুদের পাশে যদি আক্রান্ত হয় আমি এসে দাঁড়াবো, আপনারা নিশ্চিত থাকবেন, সাহসের সঙ্গে আপনারা লড়াই করবেন। আপনাদের যে প্রতিভা, আপনারা যে সাহসী করে যে লড়াই করে আছেন সংবাদ জগতে, তার প্রতিফলন আমরা গ্রাম পাহাড়ে দেখছি। গত এডিসি নির্বাচনে আপনারা দেখেছেন, গ্রাম পাহাড়ের প্রতিরোধটা আপনারা দেখেছেন, আগামী দিনে আপনারা দেখবেন। আপনারা সাহসের সঙ্গে কাজ করুন, আমরা আপনার সঙ্গে আছি, বুবাগের আপনাদের সঙ্গে আছে, আমরা সবাই আছি। আমরা চাই আইনের মাধ্যমে চলো, দেশের গণতন্ত্র আছে, গণতন্ত্রতে
আমাদের মতবিরোধ থাকতেই পারে, তাই বলে কারোর উপর আক্রমণ করা সেটা আমরা মেনে নিই না, সেটা আমরা কোনোদিন আমরা সহ্য করব না, আমরা তার প্রতিবাদ করব। বিদ্যাভারতীর শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের আয়োজনে পানিভরা সংকুলের নরসিংপুর সরস্বতী বিদ্যানিকেতনে বুধবার সকাল 9:30 শিশু বাটিকা মাতৃকর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যাভারতী উত্তর পূর্বে শিশু বাটিকা প্রমুখ আনন্দ সূত্রধর, দক্ষিণ আসামের রাখি দাস, সংগঠন মন্ত্রী মহেশ ভাগবতজি সহ স্কুলের প্রধান আচার্য পান্নালাল নাথ, সভাপতি বীরেশচন্দ্র নাথ, সম্পাদক মদন মোহন কৈরি, আচার্য বিশাল রুদ্রপাল ও সংকুল প্রমুখ ঋতুপর্ণা পাল উপস্থিত ছিলেন। স্কুল প্রমুখ সহ প্রমুখ আধিকারিকবৃন্দ ও শিশুদের মায়েরা অংশ নেন। মায়েরা শিশু শিক্ষা কার্যকলাপ তুলে ধরেন। আধিকারিকদের বক্তৃতার কর্মশালা সফল সম্পন্ন। প্রধান আচার্য পান্নালাল নাথের ধন্যবাদে সমাপ্তি। জ্বলনের জন্য কি লাগে? বায়ু লাগে। কি লাগে? অক্সিজেন লাগে। অক্সিজেন পার্টটা এখানে ছিল, জ্বলে গেছে। যখন অক্সিজেন শেষ তখন কি হবে? এটা অটোমেটিক ক্যান্ডেলটা নিভে গেছে। আর যখন কি খালি থাকে, এটাকে জলে পুরো শেষ হয়ে গেছে, এর ভিতরে এখন বায়ু নেই। এটার ভিতরে যেরকম বায়ু আছে এবং পানি আছে, আধা জল আধা কি আছে? বায়ু আছে। এটার ভিতরে এখন বায়ু নেই, যার ফলে জলটা উপর দিকে ধাবিত করছে, উপর দিকে আছে জলটা। দেখবেন কোনো জায়গায় যদি বাড়িতে যদি আগুন লাগে তখন হাওয়া চালায়, ওখানে হাওয়া চালায় কিনা আমরা বলি না যে আগুন লাগছে আর এদিকে হাওয়া চালাচ্ছে, কেন? ওখানে যে বায়ু ছিল ওটা সাথে সাথে পুড়ে যায়। খোয়াই থানার অন্তর্গত চ্যাবরি পেকনিছড়া সংলগ্ন নবেন চমুহলি এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি জলাশয় থেকে মজনু মিয়া 52 বছর নামের ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। ঘটনার বিবরণে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, দেখুন সবিশেষ। 12 মিনিট আগে একটা খবর পাই যে এখানে একটা আননোন ডেড বডি পাওয়া গেছে, এরকম। অ্যাকর্ডিংলি আমি সঙ্গে সঙ্গে এখানে আসার পরে এখানে আপনারা আছেন, প্লাস এই লোকটাকে দেখছেন যেভাবে করা আছে এইভাবে আমিও দেখেছি। এরপর জানতে পারলাম ওনার আত্মীয় স্বজন এবং অন্যান্য পাড়া লোকের ভিতরে লোকটার নাম হচ্ছে মজনু মিয়া 52, বাবার নাম আবু মিয়া। এখানে আমাদের পাশে আশিঘাটের উল্টা দিকে, রামচন্দ্রঘাটের উল্টা দিকে নারায়ণগঞ্জের বাড়ি। তো বিজিরোগ বলে বলছেন, তো আমরা তো এখন অ্যাকচুয়াল কজ অফ ডেথ সার্টিন করা সম্ভব নয়, মানে পোস্টমর্টম ছাড়া। এই জন্য আমরা আপাতত এটাকে আমরা ডিসিজটাকে আমরা শিফট করছি আমরা খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে, পোস্টমর্টম হবে। এরপরে আমরা ওনার রিলেটিভ এসছেন আর কি, রিলেটিভের কাছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হ্যান্ড ওভার করবো। আজকের শান্তকালীন সংবাদ এ পর্যন্তই। নমস্কার।